গোছগাছ শুরু হয়ে গেছে 10টার মতো সময়। ভাইয়ের ব্যাগ 2টা, ভাইয়ের ব্যাগ ছোট, আমার ব্যাগ কই যেন ওই যে ওইখানে মাঝারি। এই হলো আমাদের অবস্থা। এখন আমাদের যেটা প্ল্যান সেটা হচ্ছে আমরা দিনাজপুর ঢুকবো, দিনাজপুর দিয়ে দেন কোন দিক দিয়ে পাহাড়পুর হয়ে দেন নওগাঁ ঢুকবো, এরকমটা ইচ্ছা আছে। একটা গোছালো রুমকে কিভাবে অগোছালো করতে হয় সেটা হচ্ছে আমরা যারা মোটর ট্রাভেলার আছি আমাদের কাছ থেকে শিখতে হবে। একদম মানে প্রত্যেকটা বিছানা পুরা টাওয়াল অ্যান্ড সব কিছু দিয়ে অদ্ভুত একটা অবস্থা সৃষ্টি হয়েছে। ভাই অলরেডি জুতা পরে ফেলছে, ভাইও জুতা আমিও জুতা, সব জুতা। অ্যান্ড ভাই এটা আড়ং থেকে কিনছে একটা ক্রিম কালার বিস্কিট কালারের একটা টি শার্ট। ভাই তো মনে হইতেছে ইউরোপ থেকে আসছে। আর আমি এক কালারের জামা আর প্যান্ট মানে শার্ট টি শার্ট অ্যান্ড প্যান্ট পরে মোটামুটি রেডি। আমরা যেটা এখন করব বাইক স্টার্ট দিব সব কিছু বেঁধে, আর তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো হয়তো যে মকবুল বা আরেকটা কি জানো ওইখানেই পায়রা চত্বরে আর কি। দেন আমরা ওই দিক থেকে বেরোয় যাবো আর কি। চলেন তাহলে একবার এই ক্যামেরা থেকে বিদায় নিই, মোটো ব্লগিংয়ে দেখা হবে। এই ঘটনাটাও যখন ঘটছে তখনও পর্যন্ত টার্গেট ছিল যে আজকের ভিডিওতে আমরা ঢাকা ব্যাক করতে পারবো বা ঢাকা ব্যাক করব, সেটা নওগাঁ যাই, পাহাড়পুর যাই, দিনাজপুর যাই বা ওই যে আরও কী কী জায়গা যেন, যেখানেই যাই আজকে ব্যাক করবো এরকমটা ইচ্ছা ছিল। কিন্তু আজকের ঘটনাও যেরকমটা চাইছিলাম ওইভাবে হচ্ছিল না। কিছু কিছু জায়গায় একটু ঘটনা মনে হচ্ছে যে একটু মোড় খেয়ে যাচ্ছিল। আজকের ভিডিওতে আমরা কোন পর্যন্ত যাইতে পারবো এটা ভিডিও দেখি আপনাদের জানতে হবে। তার আগে যেহেতু ক্ষুধা লাগছে, চলুন আমরা আরেকটু ভিডিওটা আগাই। খুবই ভয়ঙ্কর টাইপের একটা আন্ডারগ্রাউন্ড কার পার্কিংয়ে আমাদের বাইকগুলো ছিল। কালকে বেশ অন্ধকার ছিল, আরও ভয়ঙ্কর ছিল। অ্যান্ড বাইকে চাবি লাগাইছি বাট কোল স্টার্ট দেই নেই। কোল স্টার্টটা একটু দিয়ে নিই, অ্যাটলিস্ট 30 সেকেন্ড কোল স্টার্ট দিয়ে দেন বের হই। ঢাকায় বের করবো এখন। এই টাইমটা হচ্ছে ইঞ্জিনের যে ইঞ্জিন অয়েল আছে এটা উপরের দিকে উঠে যাবে। বাইরে অলরেডি কোল স্টার্ট দিয়ে ব্যাগ বাঁধাবাঁধি করছে। আমার ব্যাগ বাঁধা মোটামুটি ডান। অ্যান্ড এবার আমরা খাওয়া দাওয়া করবো। আর আমরা খাওয়া দাওয়া করবো ওই ঘোর বাইক। আমরা খাওয়া দাওয়া করবো হচ্ছে আমরা 2টা রেস্টুরেন্টে খাইছি। প্রথমটা কি যেন নাম ছিল, অ্যান্ড পরেরটা মকবুল, পাশাপাশি এই 2টা। অ্যান্ড এদিকের মধ্যে ছোট রেস্টুরেন্টের মধ্যে এই 2টাই হচ্ছে ভালো। ভাই আবার নামলেন? হ্যাঁ নাই সেটিং ব্যাগ হয়ে গেছে সেটিং। অ্যান্ড হান্টার ভাইয়ের ব্যাগ এখনও বাঁধা হয় নাই। হান্টার ভাই মাঝে মধ্যে ফাস্ট মাঝে মধ্যে ঢিল। রানা ভাই মাঝে মধ্যে ফাস্ট মাঝে মধ্যে ঢিল। ভাই রেস্টুরেন্টে আসেন, রেস্টুরেন্টে। ও হান্টার ভাই ব্যাগ বাঁধবেই না, কাঁধে নিয়ে নিছে, তার মানে সময় লাগবে না। সে তো উইন্ড ব্রেকারও পরে নাই, এগুলো মনে হয় সে পরে পড়বে। এই রংপুর সিটি কিন্তু ফাঁকা। ভাই রাতে প্রচুর ভিড় হয়েছিল এই জায়গাটা, দেখলাম রাতে 10টা থেকে 11টা এই টাইমটা, বা 7টা 8টা 9টা সন্ধ্যার পর থেকে বেশ ভিড়ভাড়টা হয়। আমি গ্লাভসটা এখানে রাখছি, খাওয়া দাওয়া করে দেন গ্লাভস পরবো। এখন দেখছেন ঈদের পরে এখনো পর্যন্ত কিন্তু শহর খুলে নাই। সময় হচ্ছে দাঁড়ান দেখতেছি কয়টা, 10টা 30, জাস্ট 10:30টায় আমরা বের হলাম। আধা ঘন্টার মধ্যে আমরা খাওয়া দাওয়া করে 11টার মধ্যে আমরা হচ্ছে দিনাজপুর হয়ে পাহাড়পুরের ওই সাইডটাতে ঢুকবো। যে বিহার আছে, বিহারটা আজকে আমাদের দেখার একটু ইচ্ছা আছে। আমার খুব স্বপ্ন ছিল ওইদিকে যাব, কিছুদিন আগেই বাসায় বসে ভাবতেছিলাম। আর এইভাবে যে এই ট্যুরে এত কিছু দেখা হয়ে যাবে, মানে একদম টাঙ্গাইল শহর থেকে শুরু করে, এটা আমার ধারণার মধ্যে ছিল না, বাট হয়ে গেছে আর কি। এ ভাই মকবুল, মকবুল না রাসেল? রাসেলে তো অনেক দিন খাইলাম, এবার মকবুলই চালাই। রাসেলে খাইছি আমরা 2 দিন, এখন একটু মকবুলের খাওয়া দাওয়া করি। ভাইয়েরটার এখানেই আমারটা রেখে দিই, নামলে তাহলে আমার আবার ফ্লাইং কিক মারতে পারে। ব্যাস, এখানে হলো গরুর মাংসটা স্পেশাল। যারা মাংস ভুজি তাদের জন্য গরুর মাংস খুব মজার একটা আইটেম হইতে পারে। আর রুই মাছ ভাজা ওনারা বিক্রি করে। ব্যাগ এখানে বাঁধাই থাক, কি আর হবে। নর্মালি আমাদের ব্যাগ এইভাবে বাঁধাই থাকে, চুরি টুরি হয় না। শাহাদত ভাই এখনও আসে নাই। চলেন ভেতরে যাই, খাওয়া দাওয়ার কাহিনীটা আগে শেষ করি। ভাতের সাথে একটু ডাল দেওয়া হয়েছে, গরুর মাংস আসতেছে, পেঁয়াজ মরিচ কেটে দিছে। এটা রানা ভাইয়ের রিকোয়ারমেন্ট ছিল। ভাই খুব ব্যস্ত, ভাই অনেক ওষুধপত্রও কিনছে, একটু অসুস্থ ভাই। আর রংপুরের জন্য অনেক মায়া হয়ে গেছে, খাওয়া দাওয়া এই সব কিছু মিলে এখন ভালো লাগতেছে না যাইতে। এই দোকানে লাস্ট খাবার খাইতেছি, রাতে ঘুরছি, কত কিছু। আসলে 2 বছর পরে ট্যুরে আসলাম, এই কারণে হচ্ছে বিভিন্ন রকম এই জিনিসগুলো মায়া লাগতেছে। যা খাওয়া দাওয়াটা করি, তারপরে বাকি কথা মোটো ব্লগিংয়ে আবার বলি।
খাবার খাইতে খাইতে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, একটা ঘটনা ঘটে, সেটা হলো নিয়াজ ভাই ফোন দেয় অ্যান্ড উনি আমার হোটেল নাম্বার নিয়ে রাখছিল অ্যান্ড হোটেলে গিয়ে উনি আমাকে ফোন দিছিল। পরে যখন জানতে পারে যে আমরা বের হয়ে গেছি ব্যাগ ট্যাগ গুছায়, দেন হচ্ছে উনি রেস্টুরেন্টেও আসে, ওনার সাথে আমাদের দেখা হয়। তারপরে একটা চায়ের দোকানে আমরা চাও খাই, একটু অদ্ভুত টাইপের চায়ের দোকান অ্যান্ড ফলের দোকান টোকান কী কী যেন দেখছিলাম। তারপরে হচ্ছে আমাদের বাইকের যে মোটোভ্লগ সেটা শুরু হয়। বের হয়ে যাচ্ছি রংপুর শহর থেকে। ডাচবাংলার একটা বুথ, বেশ কয়েকটা ডাচবাংলার বুথই আছে অ্যান্ড শহরের ভিতরে পাম্প কালকে তো মোটামুটি ফাঁকা ছিল, আর আজকের কি অবস্থা আমি জানি না। আজকে পাম্প আমার চোখে পড়েই নাই। বাইকের ওরকম ভিড় শহরের ভেতরে নাই, কারণ শহরের ভিতরে এই বাম পাশে যে পাম্পটা ছিল ওইটাই পেট্রোল বিক্রি করে, যেটা শুনতে পারছি আমি এখানের ভাই ব্রাদারদের কাছ থেকে। এখন আমরা সোজা এখান থেকে শাপলা চত্বর যাব, ওইখান থেকে ডান দিক দিয়ে বাস স্ট্যান্ড দিয়ে দেন আবার বামে গিয়ে দেন ঢাকা রোডে উঠে দেন কোনো একটা মিঠাপুকুর বা এরকম কোনো একটা এরিয়া, ওইখান থেকে ডান দিক দিয়ে হচ্ছে দিনাজপুর অ্যান্ড দিনাজপুর থেকে কি যেন একটা ওইখান দিয়ে দেন হিলি বর্ডারে যাব, ওই দিক থেকে হচ্ছে আমরা বের হব, এরকমটাই প্ল্যান আছে। এই যে পাম্প দেখেন, পাম্পে তেল কিন্তু দিচ্ছে, পেট্রোল দিচ্ছে। যাই হোক, এরকমটাই ইচ্ছা আছে। এখন আল্লাহ ভরসা। আকাশ কিছুটা মেঘলা, জানি না কতটুকু কিভাবে কি পৌঁছাইতে পারবো। বৃষ্টি আসলে বিপদ, তবে ওয়েদারে তো দেখছি যে বৃষ্টি নাই। এখন যদি বৃষ্টি চলে আসে তাহলে এটা একটা বিশাল ঝামেলা। আমরা এদিক দিয়ে ঢুকে যাই, পুরাটা ঘুরা ঢোকার দরকার নাই, এদিক দিয়ে আমরা ঢুকে যাইতে পারছি। আর আমার পেছনে বাইকও আছে ভাইরা। আমি দিনাজপুরের রোড পর্যন্ত লিড করব, কারণ হচ্ছে এই রোডটা আমার চেনা। মিঠাপুকুর দিয়ে যে ডান দিকে দিনাজপুর, এই পর্যন্ত আমার চেনা, বা আমি এর আগে গেছি নিয়াজ ভাইয়ের সাথে রাইড করে। অ্যান্ড হিলি পর্যন্ত আমি আশা রাখি ওদেরকে নিয়ে যেতে পারবো। তারপরে হচ্ছে শাহাদত ভাইয়ের হাতে ছেড়ে দিব দায়িত্ব, কারণ নওগাঁ রাস্তা পাহাড়পুর হয়ে কিভাবে কি যায় ওইটা হলো শাহাদত ভাইয়ের দায়িত্ব, ওইটা আমার দায়িত্ব আর না। খুব একটা হয়তো বড় রাস্তা দিয়ে যাব না, রোড খারাপ না, বাট খুব একটা বড় রাস্তা দিয়ে যাব না। ঢাকা রংপুর যে হাইওয়ে ওইটা দিয়ে যাওয়া আমাদের খুব কমই হবে, তবে দিনের বেলা আমরা ওই রাস্তার সৌন্দর্য বা ওই রাস্তাটা এনজয় করতে পারবো, এরকমটাই হচ্ছে ব্যাপার। বাস স্ট্যান্ড রোডে উঠে গেছি, এটার নাম আর কে রোড কিনা আমি জানি না। কালকে শুনছিলাম যে এই রোডটা নাকি বাইপাস, কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে এটাই মেইন রোড। বেশ বড় সড়ো, বরিশালের রাস্তার মতো দেখতে অনেকটা। বরিশাল শহর থেকে বের হওয়ার যে রাস্তাটা বাবুগঞ্জের দিকে যেটা গেছে, এই কুকুর রে, এই ছোট ছোট ফাঁকা দিয়ে রাখছে রিক্সা পার হওয়ার জন্য। এটা তো রিস্কি একটা ব্যাপার হয়ে গেছে, এটা বাইপাসই হবে তাহলে। এখন আমাদের যেটা নেক্সট টার্গেট, এদিক থেকে হচ্ছে ঢাকা রংপুর হাইওয়েতে ওঠা। আমি তো এটাকেই ওই রোড ভাবছিলাম, এখন বাকিটা আসলে সামনে যাওয়ার পরে বোঝা যাবে যে আসলে ওই রোডটা কোন রোডটা, বা আসলে আমরা এদিক দিয়ে ঢুকলেই তো আমাদের জন্য রংপুর সিটিটা কাছে হয়। এদিকে হলে এই রোডটা চেকপোস্টে গিয়ে মিলছে, আর্মি চেকপোস্টে। এখন আমরা কোন দিক দিয়ে ঢুকছিলাম আর এইটা যে কোন দিকে আর বেগম রোকেয়া যে কোন দিকে, সব কিছু মিলা একটা জগা খিচুড়ি এখনও পর্যন্ত রয়ে গেছে আমার ভেতরে। আমি ফুলফিল রংপুর সিটির সাথে এখনও পরিচিত হতে পারিনি, কারণ মাত্র তো 2বার। আরও যখন অনেক আসবো তখন দেখা যাবে চিটাগাং বা কক্সবাজার যেরকম চিনি, বা শ্রীমঙ্গল বিশেষ করে যেরকম চিনি, ওইরকম হয়তো রংপুরটাকে আমরা ওইভাবে চিনে ফেলতে পারবো আর কি। যাই হোক, চলেন আগাই, দেখি সামনে কি অবস্থা। অ্যান্ড সামনের ওই রোডটার জন্য ওয়েট করতেছি, কারণ রাতের বেলা তো রাইড করছি, দিনের বেলা ভিউ সহ উইথ ভিজুয়াল আমরা ওই রোডটা এনজয় করতে এখনও পর্যন্ত পারি নাই। আর সামনে একটা রেল লাইন দেখা যাচ্ছে। গতবার যখন ঢুকছিলাম তখন এই রেল লাইনটা মনে হয় দেখছিলাম, আমার আসলে সব দো আছলা টাইপের লাগতেছে, মানে কোনো কিছুই একদম এক্স্যাক্ট আমি বলতে পারতেছি না যে এইটাই বা ওইটাই। সব কিছুর মধ্যেই কীরকম যেন একটা সন্দেহর গন্ধ রয়ে গেছে আর কি। আর আজকে পাম্পে ঢুকতেই হবে, কারণ আমার পেট্রোল ফুল দেখাইলেও বাকি যে ভাইরা আছে ওদের অকটেন বা পেট্রোল যাই হোক ওইটা ফুল নাই। এই কারণে যে কোনো একটা পাম্পে যদি দেখি ফুয়েল আছে, বিশেষ করে অকটেন পাইলে তো খুবই ভালো, তাহলে ওনাদেরকে যদি তেলটা নিয়ে দিতে পারি জিনিসটা খুবই বেশি ভালো হয়, খুবই বেশি। হ্যাঁ, চলে আসছে হচ্ছে আমরা সেই বটগাছওয়ালা মোড়ে। এদিক থেকেই আমরা মনে হয় রংপুর শহরে ঢুকছিলাম, আর এদিক থেকে সম্ভবত বেগম রোকেয়া, র্যাব 13 রংপুর সম্ভবত। অ্যান্ড ঢাকার রোডটা এদিকে হওয়ার সম্ভাবনা খুব বেশি। আমি মনে হয় রং ঢুকলাম, ভুলটা আমার হইতেই পারে। মেবি ঢাকার রোডটা এদিকে, আর আমরা এদিক দিয়ে ঢুকছিলাম। এই যে চিনে রাখলাম আশরতপুর জামে মসজিদের কর্নার দিয়ে। অ্যান্ড হ্যাঁ, এই পাম্প থেকে আমি অকটেন নিছিলাম, এরকমটাই আমার মনে হইতেছে। 500 টাকার অকটেন দিছিল আমাকে। আর ঢাকার রোডে আমরা চলে আসছি। হ্যাঁ, ও পাম্প বন্ধ এটা। হ্যাঁ, ফুয়েলের খুব ক্রাইসিস চলতেছে। এখন ওই পারে গিয়ে ঢাকা রোডে কীভাবে উঠবো আমরা? এদিক দিয়ে কি পার হওয়া যায়? হ্যাঁ, হওয়া যায় তো মনে হয়।
এই কিছু একটা মার্কেট আছে এখানে, শাহিন মার্কেট, মডার্ন মোড়। আচ্ছা, এটারে বলে হচ্ছে মডার্ন মোড়। অ্যান্ড এদিক দিয়ে রং সাইড দিয়ে সবাই বের হয়ে যেতেছে, আমরা ওই দিক দিয়ে রং দিক দিয়েই বের হয়ে ঢাকা রোডে উঠবো। আপা একটু সাইড দেন, মানুষ তো সামনে, চালু করলে কেমনে, মানুষের উপরে দেওয়া যাবো। চলেন দেখি মেন রোডে উঠি, তারপরে ঢাকা কোন দিকে বুঝে নিব। অবশ্যই এই দিকেই হবে। মডার্ন মোড় সেতু দেখাইতেছে সামনে, ব্রিজ অ্যাহেড, মাঝখানের অনেক বড় একটা ফাঁকা জায়গা, কোনো একটা মিনার। এখন এখানে এত জ্যাম কেন? এদিক দিয়ে ঢুকছি আমি, মোটামুটি শিওর হয়ে গেছি। চলেন আগাই ঢাকার দিকে, দিনাজপুর রোডে। এটা হলো তুলা গবেষণা ইনস্টিটিউট, অ্যান্ড ভেতরে কার্পাস তোলা মনে হয় দেখা যাচ্ছে। তুলার বেশ বড় সড়ো ব্যাপার স্যাপার এদিকে আছে বলেই আমার মনে হচ্ছে। শিমুল তুলা না থাকলেও অন্যান্য তুলা এখানে ভালোই আছে মনে হচ্ছে। আর আমরা রংপুর ঢাকা হাইওয়েতে অলরেডি, অ্যান্ড এটা যদিও সিমেন্ট ঢালাই, সামনে পিচ ঢালাই পাবো। অ্যান্ড এখান থেকে 20 কিলো হচ্ছে আমাদের সোজা যেতে হবে। অ্যান্ড দেন মিঠাপুকুর থেকে আমরা ডান দিকে ঢুকবো, মিঠাপুকুরই মনে হয় নাম। আর ওই জায়গাটায় সম্ভবত এখন ফ্লাইওভার হয়ে গেছে কিনা, কারণ আসার সময় এরকম একটা কিছু দেখছিলাম যে দিনাজপুরের রাস্তার ওইদিকে একটা ফ্লাইওভার আছে। তবে 2-3টা ফ্লাইওভার পার হইতে হবে এরকমটা গতবার গেছি পরে আমি দেখছিলাম, ওইটাই মাথার মধ্যে আছে। অ্যান্ড 65-তে চলতেছে বাইক। রানা ভাই কই? রানা ভাইকে তো পিছনেও দেখতেছি না, সামনেও দেখতেছি না, লোকটা গেল কই? হান্টার ভাই তো এখানে আছে, কিন্তু রানা ভাই, ওয়্যার ইজ রানা ভাই? এই জিম রানা ভাই কো? জ্যাকেট পরে? আচ্ছা আসুক আস্তে ধীরে। ও লাইনে আছে আপনার সাথে? আচ্ছা ওকে। ওনারা দে আর কানেক্টেড উইথ ইচ আদার বাই ওই যে কমিউনিকেটর, অ্যান্ড আমি হচ্ছে আপনাদের সাথে কানেক্টেড আছি, এটাই আমার জন্য যথেষ্ট। এই রোডে স্পিডকে স্পিডই মনে হয় না, কিন্তু স্পিড গানে পড়লে স্পিডকে স্পিড মনে হবে। এই ছাগল মামা, বাইকের নিচে পড়িস না। ও ইয়ে 100 আপ। কিন্তু স্পিড গান থাকতে পারে এই রোডে, আমাদের একটু সতর্কতার সাথে 80-র নিচে স্পিড রেখে চালাইতে হবে। জাস্ট একটু পেট্রোলের পারফরমেন্সটা দেখলাম আর কি। কোনো একটা টোল প্লাজা মেবি এখানে রেডি হচ্ছে। আর এটা হচ্ছে ওই যে যেমন মাওয়া এক্সপ্রেসওয়েতে টোল নেওয়া হয়, কিন্তু এটা টোল, ইয়েস হ্যাঁ টোল প্লাজা, মেবি টোল প্লাজা। এত বড় একটা এক্সপ্রেসওয়েতে কিন্তু ওইভাবে আমাদেরকে টোল দিতে হয় না। শুধুমাত্র যমুনা যে ব্রিজটা, বৈরাগীগঞ্জ, এটা বৈরাগীগঞ্জ বাজার, শুধুমাত্র যমুনা যে ব্রিজটা, সেই ব্রিজটাতেই টোল। এছাড়া তো আর টোল সম্ভবত কোনো জায়গায় আমাদের দিতে হয় নাই আসলে এই রাস্তায় আসতে। যখন মানিকগঞ্জের ভেতরে দিয়ে আসতেছিলাম, এই বগুড়া হাটি কামরুল ঢাকা সব সোজা, ওই ভেতর দিয়ে আসার সময় গ্রামের ভেতরে একটা ব্রিজ ছিল, ব্রিজটা রেডি হয় নাই, বাট লোকালি বাঁশ দিয়ে টোল নিতেছে, মানে মানুষকে বাঁশ দিয়ে আর কি, বাঁশ দিয়ে টোল নিতেছে, এরকমটা দেখছি। এছাড়া এই রোডে আমি এর আগেও যখন আসছি টোলের কোনো কারবার দেখি নাই। এরকম একটা এক্সপ্রেসওয়ে অথচ টোল নাই। আসলে এক্সপ্রেসওয়ের জন্য নর্মালি টোল নেয় না, মাওয়া রোডে নেয়, এটা কেন নেয় এটা আমি জানি না। মাওয়া রোডের ওই পারেও নেয়, এই পারেও নেয়, আবার ব্রিজেও নেয়। নর্মালি ব্রিজের টোল নেওয়া হয়, রাস্তার জন্য টোল নেওয়া হয় না। এটা আসলে ওইভাবে এক্সপ্রেসওয়েতে মনে হয় ফেলে নাই, মাওয়ারটা স্পেশালি এক্সপ্রেসওয়েতে ফেলছে, কারণ উপরে দিয়ে গেলে টোল নেয়, নিচ দিয়ে গেলে টোল নেয় না। তো এইটা উপরে নিচে আসলে বারে বারে উঠা নামা করা যায়, তো এটা এক্সপ্রেসওয়ে বলা যায় না। মাওয়া রোডে যেমন একবার উপরে উঠলে আপনি চাইলেও নামতে পারবেন না, নিচ থেকে উঠতে পারবেন কিন্তু নামতে পারবেন না, রং এসে নামতে হবে। ওটা মানে ভুল, ওটা নট রাইট ওয়ে, ওটা ঠিক না। এই হলো অবস্থা। যাই হোক, এখনও আমরা এই সিমেন্ট ঢালাই চলতেছি, তবে বেশ স্মুথ। সিমেন্ট ঢালাইয়ের উপরেও একটা কার্পেটিং টাইপের ফ্লেভার আছে। সুন্দর সুন্দর মসজিদ আছে এরকম ফাঁকা ফাঁকা জায়গার মধ্যে। অ্যান্ড রংপুর জিনিসটা চিন্তা করলে যেরকম ফাঁকা একটা ব্যাপার মাথায় আসে, সমতলের মধ্যে বেশ ফাঁকা আসে এই ভাবটা এখানে আছে। স্যার শাহ আমানত ফিলিং স্টেশন, এটা শাহ আমানতের নামে অনেক কিছু আছে এখানে। আমরা যে হোটেলে ছিলাম লাস্ট, সেটাও শাহ আমানতই ছিল। অ্যান্ড কত কিলো আসলাম দেখলামও তো না, 490.3 কিলো হচ্ছে চলতেছি আমি এখনও পর্যন্ত। ফুয়েলের হিসাব তো করিই নাই, মানে ঢাকা থেকে 65 কিলো নিয়ে বেরোচ্ছিলাম, বাকিটা এই ট্যুরে। অ্যান্ড এইবার হচ্ছে এখান থেকে আমরা 140 কিলো যাব নওগাঁ, হয়তো কম বেশি হইতে পারে, 150 কিলোই ধরে রাখেন। অ্যান্ড ওইখান থেকে আবার অলমোস্ট 300 কিলো আমাদের যেতে হবে হচ্ছে ঢাকা। তো বেশ বড় একটা সফরই আমাদের আজকে হবে। আমরা হয়তো আজকে নওগাঁ থেকে ঢাকা নাও ফিরতে পারি, আবার ফিরতেও পারি। দোয়াশলা একটা ব্যাপার আছে, সুন্দর ধান ক্ষেত। রংপুর আসলে কিসের জন্য বিখ্যাত? রংপুরে কোন জিনিসটা বেশি হয়?
অনেক সুন্দর ধান ক্ষেত দেখতেছি। গতবার এগুলা ফাঁকা ফাঁকা দেখছিলাম, ধান কেটে ফেলছিল। অ্যান্ড প্রত্যেকটা ধান ক্ষেতের মাঝখানে মাঝখানে আবার কি যেন লিখা ছোট ছোট। এটা কি কোনো প্রজেক্ট বা কিছু কিনা কে জানে, ছোট ছোট করে কিছু কিছু লিখে রাখছে। তবে এই রোডে রাইড করতে গেলে একটা জিনিস সাবধানে থাকবেন, হাইওয়ের বাসগুলো অনেক স্পিডে আসে। আচ্ছা, বলদিপুকুর বাজার সামনে হাইওয়ের বাস অনেক স্পিডে আসে। আপনাকে মাঝে মধ্যেই খেয়াল রাখতে হবে হচ্ছে লুকিং গ্লাসে, যে সাইডটা আপনি ফাঁকা রাখবেন রাস্তার ওই পাশে লুকিং গ্লাসে। তা না হলে দেখবেন যে বাস এবং গাড়ি এগুলো এত কাছে দিয়ে যায় এবং এত স্পিডে যায়, বাতাসের ধাক্কা প্লাস সব কিছু মিলে ব্যাপারটা সহ্য করাটা একটু টাফ হয়ে যায়। অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট ফ্লাইওভার যে আমরা ক্রস করে চলে যাব এখন। ভাইরা একটু টান দিছে হঠাৎ করে, চেতলো কেন জানি না। এরকম চেতাচেতে আমি দেখছি বেশিরভাগ হয় হচ্ছে কোনো একটা বিপদের আগে। বিপদ বলতে ধরেন স্পিড গান আসছে, তখন এরকম চেতে যায়। আরেকটা জিনিস খেয়াল করবেন, যেই লোক রাস্তা না চিনে ওই লোক আপনার পেছনে থাকবে, কিন্তু যেই ডানে বা বায়ে যাওয়ার একটা ব্যাপার আসবে তার আগে ওই লোকটা হুদাই টান দিয়ে আগে যায় ভুল একটা রাস্তায় ঢুকা দেন বিপদে ফেলবে। এই ঘটনাটা খুব বেশি আমি দেখছি। আচ্ছা, সেই মিঠা পুকুর নাকি ওইটা কত দূর? শেষ তো হয় না রাস্তা। 20 কিলো এতক্ষণ লাগতেছে এই রোডে। কারণ আছে অবশ্য, আমরা বেশি স্লো চালাইছি। এরকম 101, 2, 3 চালাইলে খুব বেশি সময় লাগতো না। আর শাহাদত ভাইকে দেখতে পাইতেছি, বাট রানা ভাই এমন টান দিছে যে ওনাকে বলতে গেলে দেখাই যাইতেছে না। শাহাদত ভাইয়ের হাই স্পিডে একটা ক্রস দেই, এখন উনি একটা টান দিব। সেই হ্যাঁ, অলরেডি স্পিড উঠান শুরু করে দিছে। ও রে, এখন আমি 90 প্লাসেই থাকবো। অ্যান্ড দেখেন এই যে চলে আসছে ভাই, দিয়েছে টান। ইয়ে এই আঙ্কেল, আপনি হেলমেট ছাড়াই OMG এ রোডে টানলে অবশ্যই থাকতে হবে হচ্ছে ইসের পেছনে, বাস টাসের পেছনে, তা নাহলে স্পিড গানে ধরা খেয়ে যেতে পারেন। এইবার রানা ভাইকে আমরা একটা হাই স্পিডে ক্রস দিব। ব্রো, সম্ভব না, হান্টার নিয়ে এটার সাথে কোনোভাবেই সম্ভব না। এইটার স্পিড ভাই অন্যরকম অন্যরকম। এই হান্টার দেখি পার হয়ে গেছে, আমি ছেড়ে দিছিলাম অ্যান্ড হান্টার পার হয়ে চলে গেছে। যাই হোক, রানা ভাই পেছনে পড়ছে, ধরে ফেলতে পারবে। রানা ভাইয়ের তো R15, ওইটার পাওয়ার তো ভাই আরেক রকমের বেশি। এখানে যেটা সবচেয়ে সিসি বেশি হান্টার 350, ওইটা চলে সবচেয়ে স্লো। তারপরে যেটা আমার মিডল সিসি 250, আমি চলি মাঝখানে। অ্যান্ড তারপরে যেটা মানে ওইটার চেয়ে 100 কিলো কম আমি, আমার চেয়ে 100 কিলো কম হচ্ছে রানা ভাই। রানা ভাইয়েরটার স্পিড সবচেয়ে বেশি। চিন্তা করেন, সিসি যে কোনো ম্যাটার না, এটা এখানেই আসলে একদম হারে হারে টের পাওয়া যায়। বাংলাদেশে মনে হয় এই একটা হাইওয়ে যেখানে আপনি এক নাগারে অনেকক্ষণ বা সবচেয়ে বেশিক্ষণ সময় হচ্ছে 100-এর উপরে কন্টিনিউ ক্রুজ করতে পারবেন। মানে 100 এখানে কোনো স্পিডই না। নর্মালি আমি এক হাতে চালাইতে পারতেছি 100, 110 পর্যন্ত। অ্যান্ড দিস ইজ দ্য প্লেস। এটা হচ্ছে মিঠা পুকুর। আর আমাদের তো বামে যাইতে হবে। আমরা কি বামের রাস্তাটা মিস করলাম? বামে যাওয়ার একটা রাস্তা দেখছিলাম, সামনে থেকে কি ডানে ঘোরা যাবে কি না, নাকি ওদিক দিয়ে বের হয়ে ভাই এন দেখিয়ে যে কাটা দিয়ে কি বাইরে যাওয়া দরকার ছিল? আচ্ছা চলেন সামনে যা, ঢুকবো না, ঘুরা টুরা হইলেও ঢুকবো না। ও আচ্ছা আচ্ছা, ফাঁকা আছে। ওকে ওকে, এই যে ফুলবাড়ি, মধ্যপাড়া, দিনাজপুর ডান দিকে। আমরা হচ্ছে এই ডান দিকের এই রোডটা দিয়ে, এটা দিয়ে ঢুকে চলে যাব হচ্ছে দিনাজপুর রোডে। মানে যেহেতু হিলি বর্ডার হয়ে যাব, সেহেতু আমাদের এই রোডটাই ধরতে হবে। এখন এখান থেকে মনে হয় রংই যায় সবাই, কারণ এই রোডটা ওইভাবে এখনও পর্যন্ত শুরু হয় নাই। অ্যান্ড যেটা সবাই করতেছে, আমরা বাইরে থেকে আসলেও ওইটাই আমাদের করতে হবে। এদিক দিয়ে যদিও বের হওয়ার হয়তো ঘোরারও কোনো রাস্তা সামনে দিয়ে আছে, বাট সবাই এখান থেকে এইভাবে শর্টকাট মারতেছে। অ্যান্ড ওই ভুলটা আসলে আমরাও করলাম। এটা উচিত না, এটার রাইট ওয়ে আমাদের জানা নাই সত্যি কথা। এই জায়গায় একটা আসলে গোল চত্বর দিয়ে মনে হয় সুন্দরভাবে পাস করে দিতে পারতো। খুবই সাবধান এই রোডে, কারণ এই রোড কিন্তু এটা যেন তেন রোড না। দেখতে ছেলে খেলা মনে হইলেও এটা ছেলে খেলা কাজ নেই হ্যাঁ, বাচ্চোं का खेल नहीं है इस रोड में चलना। আলশিফা মেডিকেল সেন্টার। ওকে, এই রোড দিয়ে আমরা অনেকক্ষণ যাবো। অ্যান্ড রোডটা এরকম সুন্দর, ছায়া সুনিবিড়, গ্রামের ভেতরে দিয়ে ওয়াও টাইপের ফিল। কি যেন মধ্যপাড়া না মধ্যপুকুর এরকম একটা নাম দেখলাম। 24 কিলোমিটার ওই পর্যন্ত যাব আমরা। ফুলবাড়ি যাব মূলত। আর রাস্তাটা এরকমই, সারা রাস্তায় দেখতেছি এরকম সুন্দর একদম গাছপালাওয়ালা।
বাট রিস্কি, যেহেতু সিঙ্গেল লেন, এই যে এরকম রিস্ক দেখেন, 2 ট্রাকের মাঝখান দিয়ে ঢুকে মোটামুটি চিপা খাইয়া গেছিলাম। অ্যান্ড যেহেতু রিক্সা, সাইকেল, মোটরসাইকেল সব কিছু চলে, খুব স্পিডে এখানে চালানো যাবে না। 60+ 70-র নিচে রাখাই ভালো হবে। বিলো 70 ইজ দ্য বেস্ট মানে স্পিড এইখানে আমি বলবো। আর কুকুর বিড়ালের একটা ব্যাপার স্যাপার, ছাগল গরুর একটা ব্যাপার স্যাপার তো এই সমস্ত রোডে থাকবেই। অ্যান্ড ভাইরা এরকম রাস্তার মাঝখান দিয়ে এত স্লো চলতেছে আড্ডা মারতে মারতে। আচ্ছা, এটা হচ্ছে মূলত গ্রামের রাস্তা, মূলত ওনাদের একদম নিজস্ব রাস্তা, তো ওনারা ওনাদের ঘর বাড়ি মনে করে চলবে, এটাই স্বাভাবিক এই রাস্তায়। বাট আমরা যারা বাইরে থেকে আসি, আমাদের ওই যে একটা থাকে যে আসলে ঢাকার বাইরে আসছি তাড়াহুড়া। বাট এই সমস্ত যখনই আপনি কোনো ভেতরের রাস্তায় ঢুকবেন, ভুলেও তাড়াহুড়া করবেন না, কারণ একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না। এটা যে আপনার নিচে পড়বে সেও বা যে ধাক্কা খাবে, এবং আপনারও অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। অনেক পুরানো একটা মাইলস্টোনে দেখলাম এখানে দিনাজপুর 68 কিলোমিটার লেখা। 68 কিলোমিটার বেশ বড় একটা রাস্তা। অ্যান্ড এই রোডে এইরকম 60 মানে বিলো 70 স্পিডে যদি আমরা চালাই, এটা অনেক বড় রাস্তা এবং অনেক বড় সময়ের রাস্তা আমি বলবো। 1.5 ঘন্টা বা এরকম লাগার কথা। কিন্তু আমরা আসলে দিনাজপুর সম্ভবত একদম শহরে ঢুকবো না, ওই জায়গাটা যেতে হবে না, আমরা দিনাজপুর ঘেঁষে দেন আমরা হিলি দিয়ে বের হয়ে যাব আর কি। ভুট্টার একটা ছোট ক্ষেত আছে এখানে, ভুট্টার ক্ষেত অ্যান্ড ধান ক্ষেত, এগুলো এখানে একটা আছে। ধান ক্ষেত দেখতে দেখতে আমরা আসতেছিলাম। এর মধ্যে একটা জিনিস যেটা না করলেই নয়, না বললেই নয়, এটা হলো আমরা এমন একটা জায়গা পার হইতেছি যেখানে হচ্ছে রংপুর সড়ক বিভাগ, রংপুর সহজ আমরা এটা বিদায় জানাইতেছি। অ্যান্ড ভালো লাগতেছে না, সত্যি কথা, রংপুর ছেড়ে যেতে একদমই ভালো লাগতেছে না। বাট ছাড়তে হবে, কারণ একবার ছাড়লেই বারবার ধরা যাবে, এটা হলো সিস্টেম। যে কোনো জায়গা থেকে আপনি যদি না বের হন, আবার কিভাবে আসবেন? থেকে গেলে তো থেকেই গেলেন, এ হলো ব্যাপার। যাই হোক, আমরা আসলে রংপুর থেকে বের হয়ে আনি, এবার সম্ভবত আমরা দিনাজপুরের দিকে ঢুকতে যেতেছি। ফুলবাড়ি বা যে এলাকাটা, ওটা লাস্ট দেখছি 18 কিলো, সম্ভবত আর 16 কিলোর মতো আছে। ভাইরাও একটু নামছে, একটু রেস্টমেন্ট দেওয়া উচিত। আসলে প্রায় 30 কিলোর মতো চালায় আসছি, 30-35 কিলো। প্রতি 50 কিলো তো একবার একটু দাঁড়ায় যদি নাড়াচাড়া দেন, তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকে আর কি। ভাইরাও এনজয় করতেছে, আমিও এনজয় করতেছি। এই রানা ভাই, আপনি কি বিরক্ত? আচ্ছা, আমরা সেই কাঙ্ক্ষিত মোড়ে চলে আসছি। এখানে হচ্ছে ফুলবাড়ি আর পার্বতীপুর লেখা আছে। পার্বতীপুরটা হচ্ছে এই দিকে চলে গেছে, অ্যান্ড ফুলবাড়িটা হচ্ছে এই দিকে চলে গেছে। এই মোড়টা গতবার রেডি দেখছিলাম না, ফুলবাড়ি সোজা দেখাচ্ছে। সোজা বলতে কোন দিক দেখাচ্ছে? এদিক থেকে তো বামেই মনে হয় বললো। আবার যদি ওই রোড হয় তাহলে তো ধরা, সম্ভবত ওই রোড না। হিলি যে কোন দিক একটু শিওর হয়ে নেওয়া ভালো হবে। হ্যাঁ ভাই, আরেকটু পরে দেই ভাই, কারণ হিলি বেশি দূর না, হিলি চলে যেতে পারুম। এই ভাইরে জিজ্ঞেস করি, দেখি এই ভাই বলতে পারে কিনা। ভাইয়া, হিলি যাব কি এদিক দিয়ে? ও আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, ঠিক আছে, এদিকে যায়, এদিকে ঢুকবেন। আচ্ছা, বিদায় জানাইতেছে পার্বতীপুর, তার মানে এই পর্যন্ত, এখনো পর্যন্ত আমরা পার্বতীপুরই ছিলাম। অ্যান্ড স্বাগতম জানাইছে ফুলবাড়ি। ওই মোড়টা পার্বতীপুরেই পড়ছে মূলত, ফুলবাড়ি হচ্ছে এই দিক। অ্যান্ড এই ফুলবাড়ি থেকে কোনো একটা জায়গা থেকে আবার আমাদের বাইরে যেতে হবে, এতটুকু আমার খেয়াল আছে। অ্যান্ড ওর পরে ওই রোড থেকে আবার ডানে গেলে হচ্ছে যে জায়গাটা, ওইটা হিলি পয়েন্ট। অ্যান্ড ওই জায়গায় আবার 3 রাস্তার মোড়। ডান পাশে গেলে পোর্ট, মানে একদম রেল গেটের ওই পার একটা রেল লাইন, হিলি যে রেল স্টেশনটা, স্টেশনের ওই পার ইন্ডিয়া, এই পার বাংলাদেশ। ওই জায়গাটা হচ্ছে ডানে গেলে। আর যদি ওমর থেকে আমরা বামে যাই, তাহলে হচ্ছে আমরা যেই রাস্তায় যাবো আর কি। এর আগে আমি কখনো বামে যাই নাই। কিছু হোটেল টোটেল আছে ওইখানে, ভাঙ্গাচোরা রাস্তা দেখছিলাম। আর এইবার যদি সহি সালামতে যাইতে পারি, তাহলে ওই এক্সপিরিয়েন্সটাও হয়ে যাবে। স্বাগতম কাদরিয়া হোটেল, মেসার্স লাকি ফিলিং স্টেশন, বাট ক্লোজড কিনা জানি না, মানে বন্ধ, চালু হয়েছে কিনা এটাই জানি না, ক্লোজড আর কি। এখনো পর্যন্ত উদ্বোধন হয় নাই সম্ভবত। 4 নম্বর গিয়ারে 72, এবার 5 নম্বর গিয়ারে রানিংয়ে থাকি। এইদিকে মনে হয় গতবার কোনো এক জায়গায় আমি স্পিড গানের একটা ব্যাপার দেখছিলাম এই রোডে হিলি যাওয়ার সময়, মেবি, আমার ঠিক খেয়াল নাই আসলে। এখন ওই ভয়টা একটু মনের মধ্যে হালকা খেলতেছে। তবে এই চিপা রাস্তায় স্পিড গান থাকবে না, কারণ এই চিপা রাস্তায় মানুষ চাইলেও খুব বেশি স্পিড তুলতে পারবে না। অ্যান্ড সেকেন্ড যেটা আমি দেখলাম, সেটা হলো এখানে কোনো স্পিডের সাইনবোর্ড ওইভাবে দেখি নাই, তবে সামনে একটা দেখা যাইতেছে। অ্যান্ড যেটা দেখতেছি যে এখানে স্পিড লিমিট দিয়ে দেওয়া হয়েছে, ওই সাইনবোর্ডটার মধ্যে 40, ইংলিশে 40 দিয়ে দিছে। আর আমরা চালাইতেছি 48, 7, 9, 50 এরকম, এই যে ভাঙ্গা টাঙ্গারে এরকম। একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই যে বাইকের নাম্বার প্লেট আসে বাংলায়,
এবং ইংলিশে লিখলে সার্জেন্টরা বা যারা কেস করে তারা বিভিন্ন রকম ঝামেলা করতে চায়, তাহলে এই রোডের যে সাইনগুলা এইগুলা কেন ইংলিশে? সব কিছু এক ভাষায় হওয়া উচিত না? আমার মনে হয় এক ভাষায় হওয়া উচিত। আর এখানে তো অঘটন ঘটছে, এই হিলি রোডে এই অঘটন এগুলা অহরহ। এরকম ভাঙ্গাচোরা রাস্তায় ছোটোখাটো বেবি ট্যাক্সির চাক্কা আটকে যায়, ভিতরে একজন ভিতরে একজন বৈশা রয়েছে হুদাই, সবাই নামলে কিন্তু বেবি ট্যাক্সিটা উঠায় ফেলানো, সিএনজিটা উঠায় ফেলানো ইজি হয় না। সাহেব নামবে না, সাহেব ভেতরে বসে আছে। এদিকে একটা জিনিস দেখলাম যে এই বাজারের দোকানগুলো দেখেন বেশ পুরানো। এই দোকানটা দেখে টিন দেখেই বোঝা যেতেছে বেশ পুরানো। এই বাজারের দোকানগুলো বেশ পুরানো, কিন্তু পুরানো স্থাপনা বা ওই জিনিসগুলো নাই। তার মানে এইগুলা এই বাজারগুলো ছিল, আর গ্রামে যেগুলো বাড়ি ছিল ওইগুলো হয়তো টিন কাঠ মাটি এই সমস্ত জিনিস ব্যবহার করেই বানানো হয়েছে বলে আমার মনে হয়। পরিদর্শন বাংলো ডান পাশে, ফুলবাড়ি, দিনাজপুর। মেবি এখানে কোনো রেলগেট আছে কি না? এত ভিড় কেন? এরকম জটলা বাঁধা ভিড়। এটা কি বাজার? কোথাও তো লেখাও দেখতেছি না। ওইখানে কিছুটা বোঝা যেতেছে ফুলবাড়ি আচ্ছা, সামনে যায় বলবো না। দাদা ভাই, জাম কি এর এটা? ও রেল আসতেছে, এই জন্য আটকে আছে। আচ্ছা আচ্ছা, এখানে একটা রেল লাইন আছে আমি যতটুকু জানি, ওটাই মাথায় ছিল। ভাই এই বাজারটার নাম কি? এই বাজারটার নাম কি? ফুলবাড়ি রেলগেট বাজার বলে। আচ্ছা আচ্ছা, ও স্টেশন আছে এখানে, ফুলবাড়ি রেল স্টেশন। আচ্ছা আচ্ছা, এই হলো বিশাল বড় একটা রেল যাইতেছে, শোভন চেয়ার তিতুমির এক্সপ্রেস। এইটা কিন্তু কই থেকে কই যাইতেছে জানি না। মেবি রংপুরের লাইনের, এই রাজশাহী রাজশাহী লাইনের ট্রেন। চিলাহাটি রাজশাহী টু চিলাহাটি লেখা আছে। ঢাকায় তো এই ট্রেনটা মনে হয় যায় না, এরকম সাদা ট্রেন দেখি নাই। আন্তনগর চেয়ার শোভন। আচ্ছা যাই হোক, চলেন। এই রেলগেট পার হওয়ার পরে মনে হয় একটু ভাঙ্গা টাঙ্গা আছে, তারপর আবার শান্তি। এই গেট উঠে গেছে। এবার তো ফাপড়, আমি পুরো ডাইনে চলে আসছি। এখন কোনোভাবে চাপতে আমাদেরকে বামে ঢুকতে হবে, তা নাহলে ওই পাশের গাড়ি এসে আমাদেরকে চাপাইতে বাড়ি দিতে সাইলেন্সার পাইপ ভেঙে ফেলবে। ছোট্ট একটা রেল গেট, বেশ জ্যামও হয় রেল আসলে, আবার একটু পরে ফাঁকা হয়ে যায়। কিন্তু মজা যেটা, গতবারে এখানে সিগন্যাল খাইছি, এবারে এখানে সিগন্যাল খাইছি। আর এখানে ভ্যানে কিন্তু অনেক লোক চলাফেরা করে, দেখছেন? প্রচুর লোকজন ভ্যানে চলাফেরা করে, অটোতে চলাফেরা করে। গত 2 বছর আগে অটো যা দেখছিলাম, এবার অটোর পরিমাণ আরও বাড়ছে। থামছি এমন এক দোকানে, বিরামপুর, মানে যায় দেখি ওটা ইলেকট্রনিক্সের দোকান। চায়ের দোকান নাই এই মেন রোডে, মনে হয় কেউ থামে না। চায়ের দোকান নাই। বিজিবি ক্যাম্প সামনে একটা বাজার মনে হইতেছে, কলা বাগান। ইয়েস, কলা বাগান, ধানমন্ডি। কলা বাগান যেহেতু পাইছি, সেহেতু চায়ের দোকান তো পাবেই। কলা বাগানে আড্ডা হবে না? কলা বাগান মাঠটা কই? যাই হোক, এই কলা বাগান সেই কলা বাগান না, এটা হচ্ছে বিরামপুরের পরে যে কলা বাগান। আর আমি একটা জিনিস বুঝি না, বাজার এলাকা দেখলেই ওর স্পিড এত বাইরে যায় কেন? এখানে আমরা থামবো ম্যান, এত স্পিড তুললে তো হবে না। এই যে এত চায়ের দোকান, এখানে সে থামতেছে না, সে চালায় চলে যেতেছে। তাহলে এখন কি হবে? তাহলে আমরা ব্রেকটা কই নিব? ওরে আমি ঘুরায় আনবো। দেখেন একটা, ভাই থামেন, একটা চায়ের দোকান পাইলে থাইমা ওরে উল্টা ঘুরায় আনবো। পানি খাইতে হবে, চা খাইতে হবে, এরকম টান দিলে হবে? কিন্তু এ কেমন বাজার ভাই? এডি কেমন বাজার? একটা চা পানির দোকান নাই, কি আজব বাজার। এই যে ভাই, বামে ওরা আইতে কোন? ও এমন টান কেন দিবে এইখানে আইসা? বগুড়া হচ্ছে 87 কিলো, সীতাকোট বিহার, নবাবগঞ্জ বাজার। আচ্ছা, নবাবগঞ্জ বাজার এটা বাম পাশে। সাইফের বাসা এখানেই। এই যে দেখেন কলা বাগানে আমরা মোট এখান থেকে কলা ছিঁড়ে খাইছি অনেকগুলা। ছোট একটা চায়ের ব্রেক। অ্যান্ড এখান থেকে বগুড়া 87 কিলোমিটার। সীতাকোট বিহার আছে এখানে, নবাবগঞ্জ বাজার এদিক থেকে বামে হচ্ছে নবাবগঞ্জ বাজার। এটা পেট্রোল পাম্পের এখানে একটা ছোট দোকানে দাঁড়ায় আমরা চা পানি অ্যান্ড কলার একটা ব্রেক নিলাম। এইবার কলাবাগান থেকে আবার রওনা হব, একদম হিলি বর্ডার পর্যন্ত এক টানে যাব। আমরা ঢাকা থেকে গেছিলাম রংপুর থেকে এখন বগুড়া ঢুকবো। আল্লাহ হাফেজ ভাইয়া, চলেন তাহলে বের হয়ে যাই। ব্যাগ ট্যাগ তো কোনো কিছু আনি নাই, রাখি নাই। এই পানি আছে, এই পানিটা কারো বাইকে দেখি বাইধা দেওয়া যায় কিনা। এই যে রানা ভাইয়ের বাইকে বাঁধা যাবে। এটা এরকম চাপাইতে হবে, দেন এরকম করতে হবে। এই মাঝখানে যেটা আছে, ওরে ভাই এটা যে টাইট করে বাঁধছে, এটার মধ্যে ঢুকবো না। এটা নেওয়ার ব্যবস্থা আছে? ভাই তো তুমুল টাইট করে বাঁধছে, এনে ঢুকাই দেবো। সিস্টেমটা দেখছেন ভাই? বোতল পুরা চিপা দিয়া, চাকায় ঢুকার কোনো চান্সই নাই। কাইটা গেলে আপনার ব্যাগে পানি পড়বো। অবশ্যই না, এটা কাটবো না, কাটার কোনো চান্স নাই। আমি একটা বাঞ্জি নিয়ে আসছি তো,
অন্য কিছু নেওয়ার উপায় নেই, এই কারণে দুইটা বাঞ্জি রাখতে হয়। আমার বাকি বাঞ্জিগুলোর ইলাস্টিসিটি নষ্ট হয়ে গেছে, কত বাইক তো দুইটা ঢাকা যায় আরও দুইটা বাঞ্জি কিনে রাখতে হবে। এগুলো আসলে বেশি দিন টিকে না, ইলাস্টিসিটি নষ্ট হয়ে যায়, এই হলো ফ্যাক্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। বাজারগুলোতে হচ্ছে সিমেন্ট ঢালাই। চলেন আবার রওনা হই। অ্যান্ড এই পাম্পও বন্ধ, প্রচুর পাম্প রাস্তায় বন্ধ দেখতেছি। অ্যান্ড ফুয়েল তো 2 কাটা ফুরাইছে, তেল নিতে হবে, তা না হলে ঢাকা পৌঁছানো কষ্ট হয়ে যাবে। পৌঁছাতে পারবো না আসলে, যে রাক্ষস নিয়ে বেরোইছি। 35 কিলোমিটার দিতেছে, হ্যাঁ, পার লিটার। ও সুপার ঠান্ডা বাতাস, করা করা করা। হঠাৎ করে এই শাহাদত ভাই বলল, ভাই টেনে যাই, তাহলে ব্রেকে সময় বেশি নেওয়া যাবে। অ্যান্ড দিলাম টান। আর জয়পুরহাট দেখলাম 35 কিলোমিটার মেবি। আমরা জয়পুরহাট দিয়ে বের হবো, শাহাদত ভাই এরকমটাই বলছে। অ্যান্ড আমরা কোনো একটা রেলগেট পার হয়ে ডান দিকে ঢুকবো। রেলগেটটা তো এখনও দেখতেছি না। হিলি বর্ডার দিয়ে আমি ঠিক বুঝতেছি না, এই রোডে লেখা জয়পুরহাট, তাহলে আমরা হিলি দিয়ে কেন ঢুকবো, যেহেতু জয়পুরহাট দিয়ে যাওয়ার কথা। মানে আমি একটু ধোঁয়াশা, ওই যে ভাই বলতেছে ডানে যাওয়ার জন্য, কিন্তু জয়পুরহাট তো এই রোডে দেখাইলো। হিলি স্থলবন্দর হচ্ছে ডান দিকে। মেবি আমরা ভেতর দিয়ে শর্টকাট মেরে কোনো দিক দিয়ে বের হবো, এরকমটা শাহাদত ভাই বললো আর কি। ডানে হিলি স্থলবন্দর 10 কিলো, গাইবান্ধা সোজা 63 কিলো। বিরামপুর রেলগেট হচ্ছে এটা, বিরামপুর। নর্মালি নিয়াজ ভাইয়ের সাথে রাইড করলে এই পর্যন্ত উনি আসে, বিরামপুর পর্যন্ত। এই রোডটা ওনার ফেভারিট, আই ডোন্ট নো ওয়াই। হয়তো কোনো ছোটোবেলার স্মৃতি আছে বা কোনো কিছু, এই কারণে এইদিকে উনি আসে। ওরে সিঙ্গেল রেলগেট। আর এই ডান পাশে হচ্ছে হিলির রাস্তা, এটা হিলি ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশের মিলনস্থল। এই যে দেখেন হিলি, 9.60 কিলোমিটার। অ্যান্ড জানেন কি না, মানে ব্যাপারটা এত ইন্টারেস্টিং, এই রেল লাইনটা এদিক দিয়ে ইন্ডিয়া চলে গেছে বলতে গেলে। মানে এখান থেকে শুরু করে ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া কিছুক্ষণ পর থেকেই। আর রেল স্টেশনটা অদ্ভুত। এবার হয়তো আমরা ডান দিকে বর্ডারে ঢুকবো না, কিন্তু রেল স্টেশনটা এত অদ্ভুত যে মানে ওটা বলতে গেলে ইন্ডিয়াতেই, ওই পারেই দেখছিলাম মেবি, 2টা প্ল্যাটফর্ম 2 পারে এরকমটা দেখছিলাম। হো ফিলিংটা আসতেছে এই রাস্তা দেখে, হচ্ছে যে আমরা মনে হয় দেশের বাইরেই যাচ্ছি বাইক রাইড করার জন্য। হ্যাঁ, এই মোড় থেকে ডান দিকেই কি হিলি? না, এখান থেকে ডান দিকে হিলি বর্ডার না, ডাঙ্গাপাড়া ব্রাঞ্চ, হিলি অঞ্চল আসা। আরে এইদিকে হচ্ছে বর্ডার। এই যে দেখছেন, এই ট্রাকগুলো কিন্তু ইন্ডিয়ার মালপত্র নিয়ে আনা নেওয়া করে। এই ধরনের ট্রাকের ঘোরাঘুরি এদিকে অনেক বেশি। অ্যান্ড পোর্ট দিয়ে তো এখন আসলে ইন্ডিয়া যাতায়াত বন্ধ, মানে শুধুমাত্র মেডিকেল ভিসা যারা নিতে পারে তারাই শুধু ইন্ডিয়া যেতে পারে। অ্যান্ড তারা এদিক দিয়ে যায় কিনা আমি জানি না, তবে যখন ভিসা চালু থাকে এদিক দিয়ে অনেক লোকজন যায়। আমি এর আগে যখন আসছি তখনও অনেক লোকজন পাস হইতে দেখছি। 2024-এ যখন আসছিলাম, জুনে না 2024-এ না, 23-এ আসলাম, 24-এ মেবি, জুনের আগেই মেবি আসছিলাম, গ্যাঞ্জাম শুরু হওয়ার আগে আন্দোলন বা এগুলা। এই রাস্তাটা খুব খারাপ, রাস্তাগুলো কেন ঠিক করে না? বর্ডার রোডগুলো এরকম হয় কেন আমি জানি না। তো যাই হোক, অনেক হিন্দু লোক, মুসলিম লোক সবাইকে নির্বিশেষে পার হইতে দেখছি। এই রোডেও মোটামুটি লোকজনের যাতায়াত ছিল, বাট এখন ওই যাতায়াতটা নাই, যেহেতু বর্ডার তো আর বন্ধ থাকে না আসলে, বর্ডারে মালপত্র তো ঠিকই পাস হয়। সমস্যাটা হলো ওই যে যাত্রী পারাপারটা এখন নাই। একটা মাইলস্টোনে দেখতেছিলাম হিলি বর্ডার 8 কিলোমিটার, তারপরের মাইলস্টোনে দেখি যে অল্প একটু সামনেই হিলি বর্ডার 3 কিলোমিটার। রাস্তা বিভিন্ন জায়গায় এত বেশি ভাঙা যে আমার ব্যাগটা লাফাইতে আমার কোমর পর্যন্ত চলে আসছে। ছোট্ট করে এখানে দাঁড়াবো এক জায়গায়, দেখি হিলি বর্ডার পর্যন্ত যাওয়া যায় কিনা, যেহেতু 3 কিলো। অ্যান্ড গিয়ে ব্যাগটা আবার অ্যাডজাস্ট করতে হবে, সেট আপ করতে হবে, কারণ যদি পড়ে যায় আমার ব্যাটারি, পাওয়ার ব্যাঙ্ক অ্যান্ড লটস অফ স্টাফ, ওগুলো হচ্ছে আমার ক্যামেরা গিয়ার যেগুলো আর কি, ওগুলো ক্ষতিগ্রস্ত হলে আমি শেষ। অ্যান্ড গোডাউন আছে এখানে, দেখছেন কত পুরানো ব্যাপার, মানে সেই পুরানো বর্ডারের যে ব্যাপারগুলো তখনকার ব্যাপার। এখানকার লোকজন যথেষ্ট পরিমাণ আধুনিক, এরকমটাই মনে হইতেছে। নেট হয়তো ব্রডব্যান্ড আছে কিনা জানি না, বাট এখন তো সারা দেশেই হচ্ছে মোবাইল ফোন, ইন্টারনেট আছে। যাই হোক, আমরা খুব কাছাকাছি চলে আসছি বর্ডারের, মানে বর্ডার বলতে পোর্টের খুব কাছাকাছি চলে আসছি। অ্যান্ড দেখেন পোর্ট ইন্ডিয়া একটা ভাইব আছে, কারণ ইন্ডিয়ার এত কাছে, মানে আমরা এখন ইন্ডিয়া থেকে 2 কিলোমিটার দূরে, মানে এইখানে ওই রেল লাইনের ওই পারটাই ইন্ডিয়া বলতে গেলে। তো এত কাছে হচ্ছে আমরা ইন্ডিয়ার। ভাল লাগে না? দুইটা দেশ, একদিকে ভালো লাগে আবার একদিকে খারাপও লাগে, যে দুইটা দেশ জাস্ট একটা বর্ডার, দুইটা দেশের মানুষ, আমরা সবাই মানুষ, বাট আলাদা করে রাখছি আমরা আমাদেরকে। এদিকে পাম্প দেখলাম না ওইভাবে কোনো, তেল নিতে পারলে ভালো হইতো।
এটাই তো হিলি, হ্যাঁ যাবেন মোড়ে, চলেন বর্ডারটা দেখেই যাই। আচ্ছা ডান পাশে হচ্ছে হিলি বর্ডার, আর যেহেতু আমরা বাম দিকে যাব সেহেতু বলছিলাম বর্ডারটা দেখবো না, বাট চলেন ব্যাগটাও যেহেতু বাঁধতে হবে। অ্যান্ড 2 মিনিটের রাস্তা ওই মাথায়, ইন্ডিয়াটা একটু উঁকি দিয়ে দেখেই যাই। অনেক বাস স্ট্যান্ড, অনেক কিছু, মানে লোকজন তো এখানে আসে অ্যাভেলেবেল যখন বাইরে ইন্ডিয়া যাওয়ার হয়। বাট এখন দেখেন অনেকটাই কিন্তু শান্ত, কারণ ইন্ডিয়া তো এখন যাওয়া যাচ্ছে না। অ্যান্ড এদিকে ইন্ডিয়ান অনেক প্রোডাক্ট পাওয়া যায়, লিগ্যাল অনেক রকম প্রোডাক্ট হচ্ছে ইন্ডিয়ার পাওয়া যায়। অ্যান্ড ওই যে সামনে যে রেলগেটটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে সেই, ওই যে ওই পারে ইন্ডিয়া, মানে রেলগেটটা তুলে দিলে এখান থেকে যে কোনো গাড়ি অ্যান্ড সব কিছু ইন্ডিয়া যেতে পারে। বাট এখনকার যেটা অবস্থা হয়েছে, এখন ওই পারে যাওয়ার কোনো উপায় নাই। ওই যে ইন্ডিয়া দেখা যাচ্ছে, কিন্তু ইন্ডিয়া আমরা যেতে পারবো না। বাম দিকে কি বাইকটা একটু রেখে দাঁড়ানো যাবে কিনা, এই পাশে দাঁড়ানো যাবে না, আচ্ছা এইখানেই রাখি। এই যে এটা হচ্ছে কই জুম হয় না কেন, এই যে হিলি স্থলশুল্ক স্টেশন। আমরা একদম বর্ডারে চলে আসছি, কোনো লোক পার হইতেছে না। অ্যান্ড ওইখানে ওয়েলকাম টু হিলি ইন্ডিয়া লেখা, এই যে ওইখানে লেখা হচ্ছে হিলি ইন্ডিয়া, এই পাশে লেখা হচ্ছে হিলি বাংলাদেশ। মানে হিলি হচ্ছে দুইটা পারে, ওই পারেও হিলি এই পারেও হিলি। অ্যান্ড ওই যে হচ্ছে হিলি স্টেশন, জুম করে দেখাই, ওই স্টেশনের ওই পারটা হচ্ছে ইন্ডিয়ায়, এই পারটা হচ্ছে বাংলাদেশের। বড় একটা তাল গাছ আছে ওইখানে। আর একটা জিনিস কি আমি সবসময় বলি না, যে যত দুঃখ হচ্ছে মিডল ক্লাস লোকের, গরিবেরও দুঃখ নাই, বড় লোকেরও দুঃখ নাই। মানে ব্যাপারটা এরকম। কিছু লোক আছে আসলে তাদের আমি কি বলবো আমি জানি না, মানে যারা নর্মালি কাজ করতেছে, কুলির কাজ করতেছে, যারা ট্রাকের মালপত্র নামায়, ওরা হাইটে ওপারে যাইতেছে, হাইটে ওপারে আসতেছে, কোনো প্রবলেম নাই। কিন্তু যত সমস্যা হলো আমরা যারা মাঝখানে আছি আর কি, আমরা না যাইতে পারতেছি না, ওই পারের লোক আসতে পারতেছে। এখন মনে হয় ইন্ডিয়া থেকে আসাও নিষেধ। জাস্ট এদিকে যারা আছে ওনারা এখানে হচ্ছে দেখতেছে, ঘুরতেছে। অনেক লোকজন আসছে, টুরিস্ট, রানা ভাইরা ছবিও তুলতেছে, বিজিবি এখানে পাহারা দিতেছে, ওই পাশে ওনাদের বিএসএফ বা যাই বলে ওনারা পাহারা দিতেছে, এই চলতেছে। বাট এখানে আমরা আর বেশি সময় নষ্ট করবো না, চলেন এদিক থেকে রওনা হই। অ্যান্ড ক্যামেরার ব্যাটারি চেঞ্জ করে নিচ্ছি, ব্যাগটা ভালো মতো বেঁধে নিচ্ছি। এবার ডেস্টিনেশন হচ্ছে পাহাড়পুর হয়ে দেন নওগাঁ। হিলি বর্ডারটা আসলে অনেক বেশি সুন্দর। হিলি বর্ডারে গেলে অনেকক্ষণ থাকতেও ইচ্ছা হয়, এটাও যেমন সত্যি, ঠিক ওই রকম আমাদের হাতে সময় কম থাকাতে আমরা হিলি বর্ডারে সময় দিব না ভাবছিলাম, বাট তারপরেও বেশ কিছু সময় হচ্ছে আমরা হিলি বর্ডারে কাটাই। অ্যান্ড আমাদের এই ভিডিওটা এখানে শেষ করতে হবে, কারণ হচ্ছে এই ঘটনাটাই এখানে থাক, এই সুন্দর রোডের ভিউটাই এখানে থাক। অ্যান্ড এরপরের ভিডিওতে আমরা যে আরও কত কিছু দেখাবো, ঐতিহাসিক ব্যাপার স্যাপার অ্যান্ড নওগাঁ অ্যান্ড অনেক কিছু। স্টে কানেক্টেড। তাহলে আজকের এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে ছোটো করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল। ইনশাআল্লাহ, চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.